প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যে কথা বলছিলাম যে এই যে ভারতীয় পণ্য বর্জন করব, কিন্তু ভারত থেকেই কিন্তু আমরা এগুলো, হ্যাঁ, আমার জার্মান এমডি তিনি অন্যান্য প্রতিষ্ঠান, আমরা স্যান্ডোজ বলে একটি প্রতিষ্ঠান, সেখানে আমাদের এক দাদা ছিলেন সঞ্জিত বাবু, তিনিও আমাদেরকে খুব সাহায্য করতেন। তারপরে ওয়েস্টে ছিলেন আমাদের, ঠিক এই মুহূর্তে ওনার নাম মনে আসছে না, উনি আমাদের বড় ভাই। আর সিবাগে কিতে ছিলেন আরেকজন ভাই, ঠিক নামটা মনে আসছে না। তারা চারজনে আমাদেরকে প্রভূত সহায়তা করেছেন এই সব বিষয়ে, কিন্তু বলেছেন যে বাস্তবে জিনিসগুলো জানতে হলে তোমাকে কোথায় যেতে হবে, তোমাকে আহমেদাবাদে যেতে হবে, গুজরাটের আহমেদাবাদে যেতে হবে, সুরাটে যেতে হবে। আর ভালো শাড়ি তৈরি করবার জন্য তোমরা উত্তরপ্রদেশের বেনারস, যে সেখান থেকে শাড়ি আসে, সেইখানে তোমরা যাবা। তো আমি ইতিমধ্যে আমার মুম্বাইতে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। তিনি বাংলাদেশের সুতা মার্কেটিং করতে আসছিলেন, খুবই বড় মিল, প্রিয়দর্শিনী স্পিনিং মিল। তিনি আমাকে বললেন যে তুমি ভারতে মুম্বাইতে আসো, আমার অফিসে আসো। আমি জানি যেহেতু তুমি স্টুডেন্ট, আমি অ্যাডভান্স তোমাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছি, ওখানে গেলেও দেবো, তুমি আমাদের সঙ্গে কাজ শুরু করো ফাঁকে ফাঁকে, তোমার লেখাপড়ার ফাঁকে। তখন আমি ওনার সহায়তা নিয়ে প্রথমে 1983-র মাঝামাঝি, 83-84 বোধহয় বর্ডার লাইনে আমি মুম্বাইতে গেলাম। তখন এটা বোম্বে ছিল, ইস্ট আন্ধেরিতে ওনার অফিস ছিল। সেখানে গেলাম, গিয়ে কিন্তু তার সুতাগুলো সবই ম্যানমেড, মানে সিনথেটিক যেটাকে আমরা বলি, কিন্তু আমাদের তো দরকার কটন নিয়ে কাজ করা। তো ওনার কটন খুবই সামান্য। উনি তখন বললেন যে ঠিক আছে, আমি লোক দিয়ে তোমাকে আহমেদাবাদে পাঠাচ্ছি, সেখানে গিয়ে তুমি দেখো। তো সেখানে গিয়েই আমরা প্রথমে দেখলাম যে কিভাবে কাপড় মার্সেলাইজেশনের পাশাপাশি সুতা মার্সেলাইজেশন করা হচ্ছে। সেই নানান রকমের মেশিন আমাদেরকে দেখানো হলো। তারপরে সেখানে কিভাবে সুতা স্কাউরিং করা হয় সেগুলো আমাদেরকে দেখানো হলো। যেহেতু সবচেয়ে ভারতের বৃহত্তম মিল বলতে পারেন প্রিয়দর্শনী স্পিনিং মিল হায়দ্রাবাদে, তো সেখানে ওখান থেকে উনি বলে দিয়েছেন, লোক পাঠিয়েছেন, অনেকটা কি বলা যায় যে একেবারে হাই প্রোফাইল লোকদের মতো আমাদেরকে ভিআইপি হিসেবে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং প্রত্যেক জায়গায় আমরা এন্ট্রান্স পেয়েছি। তো সেখান থেকে তারা তো সবাই আধুনিক বস্ত্রকলের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে আমরা যেটা জানলাম, তখন আমরা বললাম যে দেখেন, এটা তো বলে যে আমাদের সুতা পশ্চিমবঙ্গে যায় এবং বেনারসে যায়, সুতরাং আপনি যেহেতু ছাত্র মানুষ, আমরাই আপনাকে বেনারসে পাঠাচ্ছি পশ্চিমবঙ্গ পর্যন্ত, এবং সেখান থেকে আপনি যখন ফিরে যাবেন সেই পর্যন্ত আমরা দায়িত্ব নিচ্ছি, আপনি এগুলো দেখেন। তো বললাম এটা তো একবারে হবে না। বললো সমস্যা নেই, আপনি মোটামুটি 1 বছরে বা 2 বছরের প্রোগ্রাম নিন, কারণ এটা এত সহজে হবে না, কারণ এই মেশিন তো আপনি এখান থেকে নিয়ে যেতে গেলেও অনেক সময় লাগবে, আপনি ছাত্র মানুষ, আবার তৈরি করতে গেলেও সময় লাগবে। সুতরাং আপনি ধীরে ধীরে কাজ করেন, কিন্তু স্কাউরিং করে রঙটা কিভাবে আপাতত চালু করা যায় সেই পদ্ধতিটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কিছু স্পেশালাইজড কেমিক্যালস আমরা আপনাদেরকে দেব, সেটা দিয়ে আপনি শুরু করবেন। কিন্তু আমাদের দীর্ঘ সময় লেগেছে। প্রধানত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে পড়াশোনা করতেন তারা খুব ভালো করেই জানেন যে রসায়ন শাস্ত্রে পড়াটা কেমন ছিল। হ্যাঁ, ফার্মেসি বায়োকেমিস্ট্রি অনেক উপরের সাবজেক্ট ছিল, এবং সবচেয়ে যেটা ছিল ইলেকট্রনিক্স ফিজিক্সে, যেটা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, এটা হাই প্রোফাইল। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্যাররা যত তুখর, কারণ হলো যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যখন যাত্রা শুরু করে, তখন কিন্তু সায়েন্সে কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে শুরু করা হয়, আর বাংলা ইংরেজি কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে, এটা আমাদের স্যাররা ভালো করতে পারবেন। কিন্তু কেমিস্ট্রি যে একটা একদম প্রথম দিককার সাবজেক্ট, এবং সেখানে অনেক বিশ্ববিখ্যাত স্যাররা পড়াশোনা করাতেন, এটা সকলেই জানেন। তো সুতরাং আমাদের পড়াশোনার অনেক চাপ ছিল। আমরা চাইলেই যে, হ্যাঁ, সরকার আমাদেরকে বললেও বা আমাদের অ্যাসোসিয়েশন বললেও ডিপার্টমেন্ট তো আর তাদের কথা চলতো না। আর আমাদের যেসব শিক্ষক ছিলেন সেটা আজকার শিক্ষক না, ভিসি প্রধানমন্ত্রীর কথা তারা শুনতেন না। তখন যে রাষ্ট্রপতি ছিলেন জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, তার কথা শোনার সময় প্রায় আমাদের ডিপার্টমেন্টের যারা চেয়ারম্যান বা ছিলেন তাদের ছিল না। তারা এগুলোকে পাত্তাই দিতেন না। আর আজকের শিক্ষক দেখেন কীভাবে একটা ভিসির দালালি করে শিক্ষকরা, ভিসি একটা ছোট্ট রাজনৈতিক নেতার দালালি করে। আমাদের ফজলুল হালিম চৌধুরী, হ্যাঁ, আমরা যখন ভর্তি হই তখন আব্দুল মতিন চৌধুরী ছিলেন, পরবর্তীতে উনি চলে গেলেন, আমরা গিয়ে পেলাম ফজলুল হালিম চৌধুরীকে। কী যে চৌকস এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যেটা বলার মতো না। যাই হোক, সে আলোচনা এখানে না, তবে কিছু তো বলতে হবে, কিছু কিছু কথা না বললে তো আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক,
আমরা তখন ওনারা বললেন যে তুমি বেনারসে যাও, তাঁতিদের সঙ্গে কথা বলো, আর ওয়েস্ট বেঙ্গল তো তোমার নিজের জায়গায়, তুমি যাও। তো আমরা কথাবার্তা বললাম। তাঁতিরা বলে যে দেখেন ওরাই সুতা প্রক্রিয়া করে সব কিছু করে পাঠায়, আমরা শুধু উইভিং করি, এর বাইরে কিছু করি না। তো বললাম তাহলে তোমাদের কাছে মার্সেলাইজেশন মেশিন নাই? বলে না, আমরা নামই জানি না এটার। স্কাউরিং বলে এটাও জানি না। আমরা ওখান থেকে সুতা কিনি, এই যে ফিরোজা রঙের সুতা আসে, রানী গোলাপে আসে, কমলা কাঠালিয়া আসে, এগুলো দিয়ে উইভিং করি, তারপর তোমাদের দেশে। দাম কম আমাদের, যেহেতু আমাদের সুতার দাম কম, রং আমরা উৎপাদন করি, তোমরা করো না, সব কিছুই আমাদের দাম কম, এজন্য আমরা তোমাদের দেশে এটা পাঠাই, এবং তোমাদের দেশ কখনো আমাদের দামের সঙ্গে পারবে না। আমি বললাম ঠিক আছে, আমরা যখন মাঠে নেমেছি তখন সব কিছুই আমরা করার চেষ্টা করব, দেখা যাক কতদূর আমরা পারি। তো সেখান থেকে আমরা দেখলাম যে আমাদেরকে যেটাই হোক আমাদেরকে মার্সেলাইজেশন মেশিন আমাদেরকে আনতে হবে, এবং তারপরে আমরা যদি সুতা মার্সেলাইজ করতে পারি এবং তারপরে স্কাউরিং করতে পারি, তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। পাবনা সিরাজগঞ্জের তৈরি করা শাড়ির বহর কমে যাবে, বা উইথ যেটাকে আমরা বলি সেটা কমে যাবে, শ্রিঙ্কেজ হবে। আর এই যে ফিরোজা, রানী গোলাপি, তারপরে কমলা, কাঠালি, টিয়া, হরেক রকমের রং, পিঁয়াজি, এগুলো যে নামও বলছি, এগুলো কিন্তু তারাও নাম দেননি। আমি পরবর্তীতে সময়ে বলবো, আমাদের গবেষণাগার থেকেই এইসব রং তৈরি করা হয়েছে, রংগুলো বাংলাদেশে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আমরা এখানে এটা বলে রাখি যে আমরা আমাদের প্রতিষ্ঠানের নৈতিক অধিকার আছে এইসব বিষয়ে কথা বলবার। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, যেটা বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে যেসব প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ তাঁত বোর্ড, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল, বিটিএমসি, তাদের কোনো কথা বলার অধিকার নেই। বাংলাদেশের তাঁত শিল্প যে আজকে এই জায়গায় এসেছি, আমরা শ্রম দিয়ে এটা করেছি, এইটার প্রমাণ পাবেন বিবি রাসেলদের কাছে। এমনকি ওই বাংলাদেশ তাঁত বোর্ডে যারা তখন চাকরি করতেন, এখনও চাকরি করেন, বস্ত্র মন্ত্রণালয়ের সর্বত্র দেখবেন একটা ছোট্ট গবেষণা প্রতিষ্ঠান থেকে আমরা যে কাজগুলো করে দিয়েছি। এই যে আমি যে শার্ট পরে দেখছেন করছি, এই ধরনের একটি কাপড় বাংলাদেশের অত্যাধুনিক টেক্সটাইল মিলও তৈরি করতে পারবে না, কিন্তু আমরা তাঁত গবেষণা কেন্দ্র থেকে এটা করেছি, বরাবরই করেছি। আমরা কি কি করেছি আমরা সেটা বলবো, কারণ তা না হলে পরে অনেক ভুল বোঝাবুঝি হবে, দেখা যাবে যে অনেক আবোল তাবোল কথা। কেননা যারা আমরা সেদিন দেখলাম মাসুদ কামাল সাহেব আক্ষেপ করে বলছেন যে আমি একটা ভিডিও করলাম আর আমাকে এত নেতিবাচক সব কমেন্ট করলো। তবে উনি অত্যন্ত, যেমন উনি চেহারা স্মার্ট, খুবই বিনয়ী, খুব হেসে কথা বলেন, অত্যন্ত, আমার তো ওনাকে মনে হয় যে নায়ক হলে ওনার মতো ভালো নায়ক কেউ হতে পারতো না। জানি না এই ভিডিও কখনো মাসুদ কামাল ভাই দেখবেন কি না, আর দেখলে কি মনে করবেন। তো আগেই বলে নিচ্ছি যে হলমেট বলে কথা, একটা হলে তো ছিলাম, সুতরাং কিছু তো অধিকার আমাদের আছে কথা বলবার। আরেকটা হলো যে আমরা কাজ করেছি, অনেক কাজ। আজকের সুযোগ হয়েছে এই ভারতীয় পণ্য বয়কটের যে আলোচনা, আমরা জানি সেখানে কোন পক্ষ কী করতেছে। যেহেতু ভিডিও করলে হাজার হাজার লাখ লাখ লাইক পাওয়া যায়, শেয়ার পাওয়া যায়, টাকা পয়সা ইনকাম করা যায়, কারা কোন উদ্দেশ্যে কিভাবে কি করে সেটা আমরা সবই জানি, ওইটা আমাদের উদ্দেশ্য না। কিন্তু এখন আমাদেরকে বলতেই হবে যে ভারত বিরোধিতার নামে, ভারতের শাসক এবং এস্টাবলিশমেন্ট ফোর্সের বিরোধিতা না করে ভারতের জনগণ ভারতীয় পণ্য বর্জন এগুলো করতে গেলে কি হবে, কি হতে পারে, সে বিষয়ে ওনাদের কোনো আন্দাজ নাই। অনেক কম তথ্য নিয়ে, ভীষণ ভীষণ ছোট ছোট তথ্য নিয়ে ওনারা কথা বলেন। প্যারাসুট নারকেল তেল কয় টাকার আমদানি হয়, হবে না, ওগুলো বললেও সব বললাম তো, মাসুদ কামাল সাহেব নিজেই বলেছেন সব মিলে কত। তো তার মধ্যে থেকে যদি তুলা, সুতার রং বাদ দেন, তখন তো 2%কে না কয়েক হাজার দিয়ে গুণন দেন, তারপরে সেইটার আবার 2-4 ভাগ হবে ওই সব পণ্য। কাজে সেটা বর্জন করে আপনি কি করবেন, তাই না? আর তুলা বর্জন করবেন, বলেন তো, যান যারা স্পিনিং মিল চালায় তাদেরকে গিয়ে বলেন যে আপনারা ভারতীয় তুলা আনবেন না, দেখেন তো তারা কি বলে। আর যারা প্রতিদিন বেনাপোল বিভিন্ন জায়গা দিয়ে ভারতে যাচ্ছে চিকিৎসা করতে, ওই চিকিৎসাটা বাংলাদেশে দেন। ওখানে তো বিশেষায়িত হার্টের যে চিকিৎসাটা হয়, ক্যান্সারের যে চিকিৎসা হয়, বিভিন্ন চিকিৎসা হয়, সেই চিকিৎসা সেবা বাংলাদেশে দেন, দিয়ে তারপরে কথা বলেন যে ভারতে যেও না। হ্যাঁ, যারা অতি উৎসাহী হয়ে কোনো কারণে বিনা কারণে ঘুরতে গিয়ে অনেক কাপড় চোপড় কেনেন, যার যেসব কাপড় চোপড় বাংলাদেশে অনেকগুলো আছে সেটা তারা কেনেন না, এটা তারা অন্যায় করেন।
সেটা তাদের কিনতে বলেন। আবার কিছু কাপড় তারা যে কেনেন সেটা তো আপনি এখানে পাবেন না, সেই মানের কাপড় তো আমাদের এখানে বানানো হয় না। আর হলেও আপনি তো কস্টিংয়ে করতে পারবেন না, কারণ তাদের সব পণ্য সব কাঁচামাল তারা নিজেরা উৎপাদন করে। সুতরাং অনেক বিষয় এখানে জড়িত আছে। আমদানি করবেন না, ফেলে দিলেন, রপ্তানি বাড়াবেন না, রপ্তানি বাড়ানোর যে হ্যাডম সেইটা নাই, সেই ইচ্ছাও নাই। করবেন হলো ট্রেডিং ইজ বেটার দ্যান ম্যানুফ্যাকচারিং অ্যান্ড স্মাগলিং ইজ বেটার দ্যান ট্রেডিং। এই তত্ত্বটা বহু বছর আগে আমাদের অধ্যাপক আনু মোহাম্মদ ভাই, আনু ভাইকে আমরা খুবই কাছে থেকে দেখেছি তার সমাজ গবেষণা কেন্দ্রে। তার মানে আমরা গিয়েছি, ছাত্র জীবনে আমরা গিয়েছি, বারবার গিয়েছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওনার সঙ্গে কথা বলেছি। তো ওনারা জানেন, উনি এটা বলেছেন যে বাংলাদেশে কিভাবে শিল্প তৈরি হবে। কারণ এখানে কি বলা হয়, এখানে একটা স্লোগান আছে যে ম্যানুফ্যাকচারিং ইজ বেটার দ্যান স্মাগলিং ইজ বেটার দ্যান ট্রেডিং, ট্রেডিং ইজ বেটার দ্যান ম্যানুফ্যাকচারিং। সেই জন্য এরা ট্রেডিং করে আর স্মাগলিং করে, ম্যানুফ্যাকচারিং করে না। যাই হোক, তারপরে হয়তো অবস্থা চলে গেছে, চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। কিন্তু যেভাবে আমাদের শাসক শ্রেণী এই কর্পোরেট প্রতিষ্ঠানকে সহায়তা দিছে, কোনো দিনও সেইভাবে তারা এই যে আমাদের যে প্রাণ তাঁত শিল্প, বাংলাদেশের প্রাণ, এখন না হয় বিদেশি কাপড় পাচ্ছেন, কিন্তু একটা সময় তো শত বছর ধরে বাংলাদেশের তাঁত। আর যদি মসলিনের কথা বলেন, এখনকার জামদানির কথা বলেন, তো আমরা তো তাঁতি আমরাই করি। এটা নিয়ে তো অন্য কারো গর্ব করার কিছু নাই। আমি জামদানি বানাই না, কিন্তু আমি সিরাজগঞ্জে শাড়ি বানাই, আরেকজন টাঙ্গাইল বানাই, কিন্তু আমরা তো ভাই ভাই, আমরা তো জোলা, আমাদের তো একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক আছে। কাজে এইটার জন্য যদি কোনো পেতে চান, অ্যাপ্রিসিয়েশন, সেটা তো আমরাই পাবো। জামদানি নিয়ে গর্ব করবেন, মুসলিম নিয়ে গর্ব করবেন, সে গর্ব কার? আমরা তাঁতি, আমাদের তো নাকি? আমাদেরকে ফেলে দিয়ে তো আর পারবেন না। সুতরাং ভারতকে ফেলে দিবেন, কিভাবে ফেলে দেবেন? ভারতীয় পণ্য বর্জন করবেন। এই যে আমরা যে এত বড় কাজগুলো করেছি, দীর্ঘ 83-84 থেকে 87-র মধ্যে আমরা এটা সলিউশন করেছি। কিন্তু এই 4 বছরে আমি অনেকবার ভারতে গেছি, তাদের কাছ থেকে শিখেছি, তাদের কাছ থেকে শিখে এসে আমরা এগুলো করেছি, তারপরে আমরা সফল হয়েছি। এবং যখন ধীরে ধীরে এভাবে কাজ করতে গিয়ে স্যারকে গিয়ে এক্সপার্ট হিসেবে যখন আমরা পরিচিত হলাম, যখন দেখলাম যে না, বাংলাদেশে অনেক লোক রয়েছে যাদের বাস্তব জ্ঞান এবং গবেষণার জ্ঞান আমাদের চেয়ে অনেক বেশি, আমরাও তাদের কাছ থেকে উপকৃত হতে পারি, তখন তারা এটা শুরু করেছেন। তারাও আমাদেরকে আরও বেশি করে সহায়তা দিয়েছেন। এবং এখানে একটি কথা না বললেই নয় যে আমরা সার্ক ফোরামে গিয়েছি, কারণ বাংলাদেশ তাঁত বোর্ডকে যখন সার্ক ফোরাম থেকে ডাকা হয়, তখন তারা ওখানে প্রতিনিধিত্ব করার মতো লোকজন তাদের ছিল না। তারা আমাকেই ডেকেছেন, আমাদেরকে ডেকেছেন, আমার প্রতিষ্ঠান নিয়ে আমি সেখানে গেছি, বারবার গিয়ে সেখানে কাজ করেছি। এবং এই তাদেরকে আমরা কি করেছি, তাদের কাছ থেকে আমরা যেমন রং কেমিক্যালস নিয়ে তাদেরকে আমরা সমৃদ্ধ করেছি। আবার পণ্য বহুমুখীকরণের নামে আমরা ব্যক্তিগতভাবে তাঁত গবেষণা কেন্দ্র অনেকগুলো প্রোগ্রাম চালু করেছি, সেইখানে তারা তাদের সুতো বিক্রি করে দিয়েছে, আমরা সেইভাবে আমরা তাদেরকে করেছি। কিন্তু এই ভিডিও শেষ করার আগে যে কথাটা বলবো, যে আমরা যদি ভারতের ওই সব প্রযুক্তি এখানে এনে, যেটাকে বলা হয় টেকনোলজি ট্রান্সফার, প্রযুক্তি হস্তান্তর, এর মাধ্যমে এগুলো না করতাম, তাহলে কি হতো? বরাবর যে দেখেন 1982 সাল থেকে ধরেন 95-96 এমনকি 2000 সাল পর্যন্ত যখন বাংলাদেশে শাড়ি আসতো, আজকে 2008-9 সাল থেকে আমরা শাড়ি ভারতে রপ্তানি করছি। এবং বাংলাদেশের দরিদ্র ক্ষুদ্র যে তাঁতিরা আছে, তাদের 80% ভারতে শাড়ি বিক্রি করেই এখন টিকে আছে। তাদের সমগ্র শাড়ি ভারতে যায়। আপনারা বলেন তো, যারা ভিডিও বানাচ্ছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, সুদূর প্যারিস থেকে শুরু করে আমেরিকা বা লন্ডনে যারা কথা বলছেন, এমনকি ঢাকায় বসে যেসব প্রথিতযশা সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃত্ব, যেমন যারা ইয়াং জেনারেশন, গণ অধিকার পরিষদের এই পক্ষ আর ওই পক্ষ, তারা যে বলছেন, তারা কজন জানেন যে বাংলাদেশ থেকে কী পরিমাণ শাড়ি ভারতে এক্সপোর্ট হয়? জানেন কি? এ তথ্য কি আছে আপনাদের কাছে? এবং কিভাবে আমাদের তাঁতিরা বেঁচে আছে? কাজেই আমরা কিন্তু কোনো, শোনেন, গান্ধীবাদী আমরা। অহিংস হলো আমাদের প্রথম কথা, দ্বিতীয় কথা হলো সত্যাগ্রহ, তৃতীয় কথা হলো সর্বদয়া। কাজে একটা জিনিস মনে রাখবেন, আমরা না বিএনপির পক্ষে, না আওয়ামী লীগের পক্ষে, না বিএনপির বিপক্ষে, না আওয়ামী লীগের বিপক্ষে, না বামদের বিপক্ষে, না পক্ষে, আমরা কারো পক্ষেই না, কারো বিপক্ষেই না। এবং আমাদের কথা থেকে কেউ হার্ট হবেন না। এবং আমাদের ছোটো ভাইরা যদি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর হন, অথবা তারেক ভাই হন,
যেই হন, আর আমাদের সাংবাদিক বন্ধুরা হন, কেউ হার্ট হবেন না। আমাদের কথা বলতে অনেক ভুল হবে, কারণ আমরা তো বললামই যে আমি একেবারে বর্ন অ্যান্ড ব্রট আপ শ্রমিক, তাঁত বুনানো থেকে শুরু করে সবই করি। সুতরাং আমাদের এবং আমি কিন্তু কোনো ভিডিও এডিট করতে পারি না, ওই ক্ষমতা আমার নাই, কারণ আমি সময়ই দিতে চাই না। ইদানিং আরও অন্যান্য কাজ করছি, অন্য পেশার লোকজনরা যাতে চলতে পারে। বাংলাদেশে আমরাই সবচেয়ে ভালো হার্বাল সাবান, হয়তো দেখা যাবে যে 1 বছরের মধ্যে যদি বেঁচে থাকি, সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী কীভাবে সবচেয়ে আন্তর্জাতিক মানের হার্বাল সাবান তৈরি করে তারা উপার্জন করতে পারেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। কেননা আমার গান্ধীকেন্দ্র থেকে যে প্রথমে ভিডিওগুলো দেখবেন, গান্ধীকেন্দ্রে গেলেই দেখবেন সেগুলো অনেক ভিডিও আছে অলরেডি। এখন তো আমি কথা বলছি বলে ওই ভিডিওগুলো এখন করে না, ওখানে ডেট দেওয়া আছে, ভিডিওর আছে, সব কিছু আছে, দেখতে পারবেন। সুতরাং বন্ধুগণ, ভারতের পণ্য বর্জনের কথা বলছেন, করেন, এটা অব্যাহত রাখেন। আমরাও বলি, কেননা তা না হলে তো ওই বার্তাটা যাবে না। আমরা যে ভারতের শাসকরা যে অন্যায় অন্যায্য কাজ করছেন এবং বাংলাদেশের হিস্সা দিচ্ছেন না, এই কথাগুলো বলতে গেলে এই প্রোগ্রামটা চালু রাখতে হবে। সুতরাং আমরা কিন্তু এটার বিপক্ষে না, পণ্য বর্জন চলুক, কিন্তু জনগণ বর্জন না। জনগণের সঙ্গে জনগণের বন্ধুত্ব, এবং এই যে এই আমাদের শাসক এবং তাদের শাসক মিলে যে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার যে উদ্যোগ নিচ্ছে, সেগুলো আমরা নস্যাৎ করে দেব। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় আমরা যদি ভিডিও করতে পারি, আর আমাদের ভিডিও যদি আপনারা দেখেন, তো তাহলে বুঝতে পারবেন যে এটা করা সম্ভব এবং কারা করছে, কিভাবে করছে। তখন বোঝা যাবে দেশপ্রেমিককে আর দেশপ্রেমিকের নামে দেশবিরোধীকে। বন্ধুগণ, আপাতত এখানে শেষ করছি।